আজ অমর 21শে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যাশা নয়াদিল্লি। প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত। দেশে চাঁদাবাজি জাতীয়করণের চেষ্টা চলছে, অভিযোগ জামায়াত আমিরের। বৈধতা দেওয়ার চেষ্টা দুর্নীতি বিরোধী অবস্থান পরিপন্থী, বলছে টিআইবি। এবং গ্যাস সংকটে গাজীপুরের পোশাক শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত। দুশ্চিন্তায় শিল্প মালিকরা, সময় মতো বেতন পাওয়া নিয়ে শ্রমিকদের শঙ্কা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। 21-এর প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় শহীদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন তিনি। এরপর মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এরপর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে তিন বাহিনীর প্রধানরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী রাজীব আহমেদ, তিনি যোগ দেবেন আমাদের সঙ্গে। রাজীব, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন চলছে, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনি জানাবেন আমাদের। ওকে, হ্যাঁ আরিফ, আমি আছি ঢাকা জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে লোকারণ্য হয়েছে, 21-এর চেতনায় উজ্জীবিত হয়ে সকল শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। আমি একটু যদি অতীতে ফিরে যাই তাহলে আমি একটা গানের লাইনের কথা বলতে পারি, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, কথায় কথায় শিকল পরায় আমার দুটি পায়। এই আব্দুল ভাষণ দেয়, সেখানে তিনি বলেছিলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ঠিক এই ভাষার এই বক্তব্য দেওয়ার পরে সাধারণ প্রতিবাদ জানায়। এর প্রেক্ষিতে ঢাকা ভার্সিটি কেন্দ্রিক তারা প্রতিবাদ গড়ে তোলে এবং সেই প্রতিবাদের প্রেক্ষিতে 1952 সালে 41 ধারা 144 ধারা ভঙ্গ করে তারা এগিয়ে যায় এবং তৎকালীন শাসক গোষ্ঠীর গুলিতে সালাম বরকত সহ অনেকেই নিহত হয় এবং সেই নিহতের প্রেক্ষিতে 1952 সালের ভাষা আন্দোলনকে ইউনেস্কো 1999 সালে স্বীকৃতি দেয় এবং যার প্রেক্ষিতে সারা বিশ্বে পালিত হয়। আমি এখানে দেখতে পাচ্ছি রফিক, সালাম, বরকত অনেকেই নিহত হন এবং সেই নিহতের প্রেক্ষিতে 1952 সালের ভাষা আন্দোলনকে ইউনেস্কো 1999 সালে স্বীকৃতি দেয় এবং যার প্রেক্ষিতে 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। আমি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকেই
সকাল থেকেই প্রভাত ফেরির মাধ্যমে এসে এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছে। সর্বোপরি 21 আমাদের শিক্ষা দেয় 21 মানে মাথা নত না করা, 21 মানে দমে না যাওয়া, এটাই আমাদের শিক্ষা দেয়। আসলে আমরা বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন যারা ফুল দিতে এসেছেন এদের সঙ্গে কথা বলেছি, তাদের আসলে দাবি মাতৃভাষাকে সর্বস্তরে গ্রহণযোগ্য করা। আমরা 74 বছর পেরিয়ে গেলেও মাতৃভাষাকে আমরা সর্বস্তরে গ্রহণযোগ্য করতে পারিনি, বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে পারিনি। সর্বোপরি 21 আমাদের শিক্ষা দেয়। 21 আমাদের আসলে একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাবহুল দিন। এছাড়াও বাংলা ভাষা শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়, বাংলা ভাষা আমাদের অস্তিত্ব এবং আমাদের বেঁচে থাকার প্রশ্ন। আরিফ ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজীব আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস আজ। রক্তের বিনিময়ে রাষ্ট্রভাষা আদায়ের চূড়ান্ত বেদনা ও সফলতার দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার দাবিতে 144 ধারা ভেঙে রাজপথে নামে ছাত্ররা। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন রফিক, সালাম, বরকত সহ বহু ভাষা সংগ্রামী। পরবর্তীতে এই দিনটি হয়ে ওঠে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি এবং মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সর্বসাধারণের শ্রদ্ধা জানাতে উন্মুক্ত করে দেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। মনের ভাব প্রকাশের মাধ্যমই ভাষা। মানুষ এই ভাবের প্রকাশ ঘটায় শব্দ চয়ন, ইশারা, ইঙ্গিত কিংবা লেখনীতে। প্রকাশের মাধ্যম যেটাই হোক, শিশুরা তার প্রথম বুলি শেখে মায়ের কাছে। তাই তো একে বলা হয় মাতৃভাষা। নিজের ভাষায় বলা প্রতিটি বুলি, গান, কবিতা আর ছন্দে মিশে থাকে এক অদৃশ্য শান্তি। মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনে বাঙালিদের যেতে হয়েছে কয়েক বছরের প্রতিবাদ আর সংগ্রামের মধ্য দিয়ে। ছিল বহু আত্মত্যাগ। বাংলা শুধু একটি ভাষা নয়, এটি শহীদদের রক্তে ভেজা বিজয়, যা স্মরণ করিয়ে দেয় 144 ধারা ভঙ্গকারী বীরেদের কথা, যারা উর্দু নয় বরং বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রতিবাদে রাজপথে নেমেছিল। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে পূর্ব পাকিস্তানে ভাষার জন্য আন্দোলন শুরু হয়। 1952 সালের জানুয়ারিতে ঘোষণা করা হয় উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, যার প্রতিক্রিয়ায় আন্দোলন তীব্র হয়ে ওঠে। আন্দোলন দমনে তৎকালীন পাকিস্তান সরকার ঢাকা শহরে 144 ধারা জারি করে। নিষিদ্ধ হয় মিছিল সমাবেশ। কিন্তু 144 ধারা ভঙ্গ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্ররা মিছিল বের করলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিও সহ অনেকে। এরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে বাঙালি। উপায়ন্তর না দেখে নুরুল আমিন সরকার 22 ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেয়, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি বুঝতে পারে যে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে। এই চেতনা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা এনে দেয়। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক 21 ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়, যা বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে 2000 সাল থেকে। এটি এখন বাঙালির অহংকার ও গৌরবের প্রতীক। প্রতি বছর বাংলাদেশে এই দিনটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শ্রদ্ধার সাথে পালন করা হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। 21-এর চেতনা ধারণ করে আগামীতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি সাংবাদিকদের কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গেল বছরগুলোতে 21শে ফেব্রুয়ারিতে ফ্যাসিবাদের আগ্রাসন ছিল। আগামী দিনে সাম্য এবং মানবিক বাংলাদেশ গঠনে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি। 21-এর যেটা মূল চেতনা ছিল
যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১-এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ককে আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। জয়সওয়াল যোগ করেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। India's commitment to support democratic, progressive and inclusive Bangladesh, as you rightly pointed out. And we, on our part, building on a warm and historic ties between our two countries, we look forward to further strengthening our multifaceted bilateral ties with Bangladesh. So we look forward to engaging with the new government and taking things forward. On the visa issue, we have as you know, that we have conveyed a desire to build and strengthen our bilateral ties. We have a new government which has come in. All matters, all aspects of our ties will be discussed with them. সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি প্রশ্ন রেখেছেন, নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো। পোস্টে জামায়াত আমির আরও লিখেছেন, তাহলে কিভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? চাঁদাবাজির মতো অপরাধকে ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা দুর্নীতি বিরোধী ঘোষিত অবস্থানের পরিপন্থী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। একই সঙ্গে সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন উল্লেখ করে একটি গুরুতর অপরাধকে সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বৈধতা দেওয়ার অজুহাত খুঁজেছেন বলে অভিযোগ করে তাতে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। শুক্রবার দেয়া এক বিবৃতিতে সংস্থাটি এসব কথা বলেছে। অন্তর্বর্তী সরকারের আমলে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, এমন তথ্য দিয়ে বিশ্বব্যাংক বলছে গেল ১.৫ বছরে বেকারত্ব এবং গরিবের সংখ্যা বেড়েছে। অর্থনীতিবিদরা বলেন, ডক্টর ইউনূসের আমলে অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। প্রবাস আয় ও রিজার্ভ বৃদ্ধি ছাড়া অর্থনীতির সব সূচকই ছিল নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে নির্বাচিত সরকারের ঘাড়ে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজীব আহমেদের প্রতিবেদন। শান্তিতে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের বিখ্যাত দর্শন হচ্ছে দারিদ্র্যকে জাদুঘরে পাঠানো। বিষয়টিকে নিজ হাতে বাস্তবায়নের দারুণ সুযোগও এসেছিল তার কাছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েও বাংলাদেশকে দারিদ্র্য মুক্ত করতে পারেননি তিনি। উল্টো ইউনূস শাসনামলেই ৩০ লাখ মানুষ নতুন করে দারিদ্র হয়েছেন, এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক। এছাড়া নতুন সরকারের ঘাড়ে ২৩ লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ২০২৪-২৫ অর্থ বছর শেষে দেশি বিদেশি উৎস থেকে নেয়া সরকারি ঋণের পরিমাণ ২২,৫০,৯০৪ কোটি টাকা। এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরে আরও ৭৪,১৪৮ কোটি টাকার বিদেশি ঋণ নেওয়া হয়। ব্যক্তি খাতে অন্তর্বর্তী সরকারের সময় গড় বিনিয়োগ ছিল ৪ দশকের মধ্যে সর্বনিম্ন। শিল্প কারখানাগুলোর উৎপাদন ছিল নিম্নমুখী। দেশি বিদেশি বিনিয়োগ, নতুন উদ্যোগ আর পরিকল্পনা সবখানেই হতাশা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও ছিল ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এখানে ডিমান্ডটা ক্রিয়েট হয় নাই। ডিমান্ডটা ক্রিয়েট হতো ইনভেস্টমেন্ট হলে,
তাহলে না ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টেড হতো। এটা সম্ভব হবে যদি প্রাইভেট সেক্টর এগিয়ে আসে, এখন আশা করি হবে। 2025 সালের সেপ্টেম্বরে খেলাপি ঋণের পরিমাণ 6,44,515 কোটি টাকায় ঠেকেছে, যা বিতরণকৃত ঋণের 35.73%। আগের বছর ডিসেম্বর শেষেও বিতরণকৃত ঋণের 27.9% খেলাপি ছিল। অর্থনীতির সব সূচকে বিপর্যয়ের মধ্যে কিছুটা আশার আলো দেখিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। যদিও অর্থনীতিবিদরা বলছেন আমদানির পরিমাণ এবং উন্নয়ন প্রকল্প কম হলে রিজার্ভ বাড়বেই। রিজার্ভ বাড়ানো তো ওটা রিজার্ভ বাড়ছে বললাম না, তোমার ইম্পোর্ট অত কম হয়েছে সেজন্য হয়েছে, আর বাংলাদেশ ব্যাংকও একটা লেভেলে রিজার্ভ রাখতে চেষ্টা করেছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে নাজুক অবস্থায় ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি। ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা সহ মবতন্ত্রের নানা কর্মকাণ্ডে দেশ জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। ইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের নথিপত্র বিনষ্ট হলেও অনেক সময়ে নীরব থেকেছে অন্তর্বর্তী সরকার। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। গ্যাসের তীব্র সংকটে গাজীপুরের পোশাক শিল্প কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো বিদেশি ক্রয়াদেশ সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় শিল্প মালিকরা। আর শ্রমিকদের মধ্যে বাড়ছে সময়মতো বেতন না পাওয়া ও চাকরি হারানোর শঙ্কা। শিল্প টিকিয়ে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তরিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কয়েক মাস আগেও বাড়তি রপ্তানি আদেশে চাঙ্গা ছিল দেশের তৈরি পোশাক শিল্প, কিন্তু চলমান গ্যাসের চাপ কমে আসায় ধীরে ধীরে থমকে যাচ্ছে উৎপাদন। গ্যাস না পেলেও বিল দিতে হচ্ছে পুরোটাই। সব মিলে সময় মতো রপ্তানি নিশ্চিত করা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ওভারঅল 2 মাস 1.5 মাস হলে এমন প্রকট ধারণ করেছে যেটা আমাদের বর্তমানে এখন ফ্যাক্টরি চালু রাখাই আমাদের জন্য কষ্ট। ম্যাক্সিমাম অলরেডি আমরা একটা ফ্লোর আমরা টোটালটা বন্ধ। গ্যাসের সংকটে ঘন্টার পর ঘন্টা অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। তাতে সময় মতো বেতন পাওয়া ও চাকরি হারানোর ভয়ে শ্রমিকরা। বর্তমানে আমাদের ফ্যাক্টরিতে গ্যাসের সমস্যার কারণে আমাদের প্রোডাকশন অনেক কমে গেছে, উৎপাদন দিতে পারতেছি না, যার কারণে কোম্পানির ক্ষতিগ্রস্ত, আমরাও খুব টেনশনে আছি। কখনো ছুটি দিয়ে দেয়, তার বসে থাকি, কাজ বন্ধ থাকে। গ্যাসের সংকটের কারণে আরো অন্যান্য ফ্লোরেও লাইন আস্তে আস্তে এক করে বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, যায় অবস্থা। বেতন ঠিক মতো পাবো কি পাবো না সেটা আমরা জানি না। আমরা চাই গ্যাসটা যেন ভালোভাবে সাপ্লাই হয়, আমরা যেন কাজ কাম করতে সুবিধা হয়। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আমাদের উৎপাদন মেশিনারিজ চালাতে পারছি না, আমাদের প্রোডাক্টিভিটি 50% এর নিচে নেমে গেছে। তো আমরা আশা করব যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ স্বাভাবিক করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। যদিও কিছুদিনের মধ্যেই গ্যাসের চাপ বাড়বে, সবকিছু স্বাভাবিক হবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। না, এটা তো মাঝে মধ্যে হয়, কারণ ওই আমাদের মূল সাপ্লাই লাইনে যদি কম থাকে লাইনে, তখন এটা একটু ভেরিয়েশন হয়। এটা তো কোনো এক্সট্রা কোনো বিষয়। এভাবে চলতে থাকলে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সহ ঝুঁকিতে পড়তে পারে পুরো শিল্প খাত। আফরিন পপি, মোহনা সংবাদ। বসন্তের এ সময়ে যখন আম গাছগুলোতে কেবল মুকুলের সুবাস, তখন চট্টগ্রামের কৃষি গবেষণা কেন্দ্রে দেখা মিলল ভিন্ন এক দৃশ্যের। সারি সারি গাছে ঝুলছে থোকা থোকা আম। এক গাছেই কিছু আম পাকা, কিছু কাঁচা, আবার দেখা যাচ্ছে মুকুল। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ফেব্রুয়ারির শেষ বিকেলে যখন আম গাছগুলোতে কেবল মুকুলের সুবাস ছড়িয়ে পড়ছে, তখন চট্টগ্রামের কৃষি গবেষণা কেন্দ্রে দেখা মিলল ভিন্ন এক দৃশ্যের। গবেষণাগারের পাশে সারি সারি গাছে ঝুলছে থোকা থোকা কাঁচা পাকা আম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এই আমের নাম বাড়ি আম 11। এ জাতের আম গাছগুলোতে একই সঙ্গে মুকুল, ছোট গুটি এবং পরিপক্ক আম রয়েছে। বাড়ি আম 11 একটি অতি উচ্চ ফলনশীল জাত। এটি বছরে 3 বার ফলন দেয়। এই আমটা গাছ থেকে পারি তখন এটা বাজারে কোনো আমই থাকে না, সেজন্য বাজারে একমাত্র আম হিসেবে বাড়ি আম 11 থাকে, আর একটা আরও 2-1টা থাকে বিদেশি জাত, কিন্তু দেশি জাত হিসেবে বাড়ি আম 11ই
বাজারে থাকে এবং এটা আমরা মোটামুটি কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছি। অনেকে আমাদের কাছ থেকে চারা নিয়ে বাগান করেছে এবং তারা লাভবান হচ্ছে। চট্টগ্রামের আবহাওয়া ও মাটি এই জাতের আম চাষের জন্য অত্যন্ত উপযোগী, তাই বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য গবেষণা সহ নতুন দিগন্ত উন্মোচন করছে বলে জানান এই বৈজ্ঞানিক কর্মকর্তা। বৈশিষ্ট্য হলো বছরে 3 বার ধরে, এজন্য আমরা গবেষণা করে একটা নাম দিয়েছি 12 মাসি আম অথবা বারি আম 11। বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত, এই কেন্দ্র থেকে উদ্ভাবিত। আমরা দীর্ঘ 5 বছর গবেষণা করে 2014 সালে আমরা এই ভ্যারাইটিটা রিলিজ করেছি বা অবমুক্ত করেছি। অসময়ে আমের চাহিদা থাকায় বাড়ি 11 জাতের আম চাষ করে অধিক লাভবান হতে পারবেন চাষিরা। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জে আইনাল হোসেনের নামাজগড় মানব সেবা কেন্দ্রের উদ্যোগে 3000 হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির পক্ষ থেকে মাসব্যাপী ব্যতিক্রমী গণ ইফতারের আয়োজন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়। সিরাজগঞ্জ 4 আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে সিরাজগঞ্জ শহরের জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট 3 আসনের এমপি ডক্টর শেখ ফরিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তার নিজ গ্রামের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর জন্য সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 5টি দেশ। দেশগুলো হলো ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত পরিষদ বোর্ড অব পিসের বৈঠকে এ তথ্য জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্স। যে কয়েকজন মার্কিন সেনা কর্মকর্তা আইএসএফ এর সার্বিক নির্বাহী দায়িত্বে আছেন তাদের মধ্যে মেজর জেনারেল জেফার্স অন্যতম। বৈঠকে মেজর জেনারেল জেফার্স বলেন, গাজায় দ্বৈত ভূমিকায় থাকবে আইএসএফ। আর এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে জানিয়ে দেব শিরোনাম। আজ অমর 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যাশা নয়াদিল্লির। প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত। দেশে চাঁদাবাজি জাতীয়করণের চেষ্টা চলছে, অভিযোগ জামায়াত আমিরের। বৈধতা দেওয়ার চেষ্টা দুর্নীতি বিরোধী অবস্থান পরিপন্থী বলছে টিআইবি। এবং গ্যাস সংকটে গাজীপুরের পোশাক শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, দুশ্চিন্তায় শিল্প মালিকরা। সময়মতো বেতন পাওয়া নিয়ে শ্রমিকদের শঙ্কা। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর দেখতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।